দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসসি তে এবার যারা ক্লাস 10 এ পরীক্ষা দিবে, তোমাদের 27 তারিখে পরীক্ষা। তোমাদের সবাইকে শুভকামনা আমার তরফ থেকে। আর একটা কথা প্রথমে বলে রাখি, তোমাদের যার যা অসুবিধা রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব, এটুকু কথা দিচ্ছি। ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, স্কুলে থাকি। স্কুল আমার 4টা পর্যন্ত, 10টা থেকে, তো কাজেই ফোন করো না, হোয়াটসঅ্যাপ করো। আমার ফোন নাম্বার হলো 9563907590। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আর আজ যে টপিকটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো ম্যারাথন ক্লাস। দেখো, তোমাদের 4টি গদ্য রয়েছে। এই 4টি গদ্য আমি এর আগেও বহুবার পড়িয়েছি, বহুবার এটার সারাংশ করিয়েছি এবং প্রচুর পরিমাণে আমি সেখান থেকে প্রশ্ন করিয়েছি। আমার প্লেলিস্টে ঢুকবে, সিবিএসসির ক্লাস 10 এর একটি প্লেলিস্ট আছে আলাদা করে, সেই প্লেলিস্টে গেলে তোমরা সব ওখানে পেয়ে যাবে। তবুও তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো আমাকে, সেই রিকোয়েস্ট রাখছি আমি, আর সেজন্যই আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওতে থাকবে, প্রথমে আমি আগে বলে নিব 4টি গদ্য কোথা থেকে নেওয়া হয়েছে, মানে মূল যে গ্রন্থ সেই গ্রন্থের নাম আমি আগে বলে নেব, আর তারপর প্রত্যেকটি গদ্য আমি আলোচনা করে সেখান থেকে ছোট ছোট প্রশ্ন তোমাদের সাথে আন্তাক্ষরী টাইপের খেলবো। মানে হচ্ছে আমি বলবো, আমি উত্তর দিব, কিন্তু তোমরা একটু আমার সাথে সাথে সেগুলি পড়ার চেষ্টা করবে, তাহলে তোমরাও এই গদ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। চলো তাহলে প্রথমে যে কাজটি করব সেই কাজটি হলো মূল গ্রন্থগুলো আগে 4টার দেখে নেই। 4টে যে গল্প রয়েছে সেই 4টে গল্পের মূল গ্রন্থ দেখে নেই, তারপর আমরা সেই একটি একটি করে গল্পের মধ্যে প্রবেশ করব। চলো তাহলে শুরু করি। প্রথমে যে গল্পটি আমাদের রয়েছে সেটি হলো জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। তোমরা জ্ঞানচক্ষু সবাই জানো, আশাপূর্ণা দেবীর লেখা। সেই জ্ঞানচক্ষু নেওয়া হয়েছে কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে। মনে রাখবে, কুমকুম, এই কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে। তারপরের যে গল্পটি রয়েছে সেটি হলো আলোবাবু। এই আলোবাবু লিখেছে বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই আলোবাবু গল্পটি নেওয়া হয়েছে বনফুলের ছোট গল্প সংকলন নামক গ্রন্থ থেকে। তারপরের যে গল্পটি রয়েছে সেটি হলো অদল বদল, পান্নালাল প্যাটেলের লেখা। অদল বদল, পান্নালাল প্যাটেল ছিলেন একজন গুজরাটি ভদ্রলোক। তিনি গুজরাটি ভাষায় এই গল্পটি লিখেছিলেন। এই গল্পটি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল, আর এটির আসল কপি পান্নালাল প্যাটেলের নির্বাচিত গল্প সংকলন এখান থেকে গৃহীত করেছিল আমাদের সাহিত্য একাডেমি। মানে সাহিত্য একাডেমি পান্নালাল প্যাটেলের গল্প সংকলন থেকে তুলে আমাদের গল্প বইয়ে সেটিকে ছাপিয়েছিল। শেষ যে গল্পটি রয়েছে 4 নাম্বার, সেটি হলো বহুরূপী। এই বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের লেখা। এই বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে সুবোধ ঘোষের কিশোর গল্প। এই সুবোধ ঘোষের কিশোর গল্প নামক গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত এই বহুরূপী গল্পটি। পরে এই বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্রতেও স্থান পেয়েছিল। এটি হলো এই 4টি গল্পের মূল গ্রন্থের নাম। এবার আমরা এক এক করে প্রত্যেকটি গল্পের মধ্যে প্রবেশ করব। প্রথম যে গল্পটি রয়েছে সেটি হলো আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পে আমরা দেখেছি তপন নামক একটি ছোট ছেলে, ছোট খুব একটি না, তোমাদের মতো ক্লাস 7, 8, 9 পড়া একটি ছেলে। সেই ছেলেটি প্রথমে তার ধারণা ছিল লেখক মানেই অন্য গ্রহের কোনো প্রাণী বা অন্য গ্রহের কোনো মানুষ, তার হয়তো কোনো কিছু একটা এক্সট্রা রয়েছে, বা সে ভাবতো লেখক মানেই হয়তো বা তার কাছে কোনো একটি বিশেষ কিছু সত্তা রয়েছে। কিন্তু ছোট মাসির যখন বিয়ে হয়েছিল, মেশো ছিলেন তার লেখক, এবং সেই মেশোকে দেখে তপনের প্রথমবার জ্ঞানচক্ষু খুলে যায়। তাহলে তার প্রথমবারের যে ধারণা, সেই ধারণাটি ভেস্তে যায় তার মেশোকে দেখে। আর
তারপর সে ভাবে মেশো যেহেতু লিখতে পেরেছে, আমার লিখতে দোষ কোথায়। তখন মেশোকে অনুসরণ করে সে তার স্কুল জীবনের যে প্রথম যে একটি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে নিয়ে একটি গল্প লিখেছিল। গল্পের নাম ছিল প্রথম দিন, এবং সেই গল্পটি ছোট মাসি তার মেশোকে দেখিয়েছিল, এবং মেশো ক্রেডিট নেওয়ার জন্যই বলো বা তার মহানুভবতার কারণেই বলো, মেশো সেই গল্পটি পত্রিকায় ছাপিয়ে দিতে চেয়েছিল। আর এই পত্রিকাটির নাম ছিল সন্ধ্যাতারা পত্রিকা। মেশো যখন সেই পত্রিকাটিতে ছাপিয়ে নিয়ে এসেছিল তপনদের বাড়িতে, তখন তপনের চারিদিকে রমরমা বাজার, মানে তপনের নাম লেখক হয়ে যায়, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, এরকম তার নাম পড়ে যায়। কিন্তু তপন যখন হাতে পায় লেখাটি, তখন তপন দেখে যে আদতেও তার লেখাটি নয়, মেশো কারেকশন করার নামে গোটা গল্পটি একদম পুরোপুরি পাল্টে দিয়েছিল। তপনের তখন এই ভুলটি ভেঙে যায়। এরপরে সে প্রতিজ্ঞা করে যে এর পরবর্তীতে যদি সে গল্প ছাপাতে দেয় বা গল্প যদি লেখে, তাহলে সে নিজে গিয়ে পত্রিকার অফিসে যাবে এবং সে তখন নিজে ছাপাতে দেবে, কারো উপর ভর করে বা কারো উপর দায়িত্ব দিয়ে সে এই কাজটি করাবে না। দেখো, আমি খুবই সংক্ষেপে বললাম এই গল্পটি, আরো ডিটেলস রয়েছে। তো যাই হোক, এবার আমি এই গল্পের ছোট ছোট বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? উত্তর হবে তার ছোট মেশো যে একজন সত্যিকারের লেখক, এই কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। এটা কিন্তু ম্যারাথন ক্লাস, হ্যাঁ, পরপর আমি ননস্টপ প্রশ্ন বলতে থাকবো এবং তোমরা আমার সাথে সাথে উত্তর করতে থাকবে। পরবর্তী প্রশ্নটি দেখে নেই। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের? দেখো, তপন প্রথম থেকেই ভাবতো যে গল্পের লেখক মানে কোনো অন্য জগতের মানুষ, সে যে তার বাবা, কাকা, মেশো, মাসি ইত্যাদিদের মতো যে একটি সাধারণ ইহ জগতের লোক, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। আর এই সুযোগেই তপন দেখতে পাচ্ছে। তপন কি সুযোগে কাকে দেখতে পাচ্ছে? দেখো, তপনের সুযোগ বলতে এখানে ছোট মাসির যখন বিয়ে হয়েছিল, ছোট মেশোর ছুটি ছিল এবং বিয়ে উপলক্ষে তপন তার মেশোকে অর্থাৎ লেখক মেশোকে দেখতে পেয়েছিল। এবং এটাই বলছে কি সুযোগে, মানে সুযোগটা হচ্ছে বিয়ে উপলক্ষে কাকে দেখতে পাচ্ছে? তার ছোট মেশোকে দেখতে পাচ্ছে। তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগে কেন বলতো? উত্তর হবে এরকম যে তপনের ছোট মেশো একজন সত্যিকারের জলজ্যান্ত মানুষ। তিনি যদি গল্প লিখতে পারেন, তাহলে তপনের লিখতে অসুবিধা কোথায় বা বাধা কোথায়? তাই তপনের মনেও লেখক হওয়ার বাসনা জেগে ওঠে। রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্নকে আর জহুরি কে? দেখো, রত্ন বলতে এখানে তপনের লেখাকে বোঝানো হয়েছে এবং জহুরি বলতে এখানে তার ছোট মেশোকে বোঝানো হয়েছে। তপনের ছোট মেশোর পেশা কি ছিল? তপনের ছোট মেশো অধ্যাপনার কাজ করতেন, মানে তিনি কলেজের প্রফেসর ছিলেন। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। ছোট মাসি কোন দিকে কখন ধাবিত হয়? দেখো, তপন যখন ছোট গল্পটি, তার যে লেখা গল্পটি ছোট মাসিকে দেখিয়েছিল, ছোট মাসি সেই সময় তার মেশো দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই লেখাটি নিয়ে তার মেশোমশাইয়ের ঘরের দিকে ধাবিত হয়েছিলেন। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। তপন কোন কথাটিকে ঠাট্টা মনে করেছিল? দেখো, তার ছোট মেশো যখন গল্পটি হাতে পেয়ে পড়ে যখন বলল, তপন তোমার গল্প তো বেশ হয়েছে, এটি একটু কারেকশন করে দিলেই ছাপানো যেতে পারে, এই বিষয়টিকেই তপন প্রথমে ভেবেছিল ছোট মেশো ঠাট্টা করছে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজটা মেশোর উপযুক্ত কাজ হবে? এখানে ছোট মাসি বলেছিল তপনের লেখাটি যেন তার মেশো ছাপিয়ে দেয় এবং এই ছাপানোর কাজটাই মেশোর উপযুক্ত কাজ হবে।
বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা বিকেলে চায়ের টেবিলে উঠেছিল? দেখো, তপনের যে ছোট গল্পটি ছিল সেই ছোট গল্পটি ছাপিয়ে দেওয়ার কথাটা বিকেলে চায়ের টেবিলে উঠেছিল। তবে আর তপনকে পায় কে? এখানে তপনকে না পাওয়ার কথা কেন বলা হয়েছে? দেখো, প্রথমে তপন ভেবেছিল গল্প হয়তো কোনো অন্য জগতের জীবেরা লেখে, কিন্তু যখন সে দেখলো যে তার ছোট মেসো একজন লেখক এবং তিনি এই গ্রহেরই বাসিন্দা, তখন তপন ভেবেছিল যে তার লিখতেই বা ক্ষতি কি। এটাই তপন ভেবেছিল। এখন তাকে আর কে পাবে? তপন তার প্রথম যে গল্পটা সেটা কোথায় লিখেছিল? তপন তার প্রথম গল্পটা হোম টাস্কের খাতায় লিখেছিল। তপন কেন হোম টাস্কের খাতায় গল্পটি লিখেছিল? দেখো, তার মা যখন বিয়ে বাড়িতে এসেছিল তপনকে সাথে নিয়ে, তখন হোম টাস্কের খাতাটাও সঙ্গে করে নিয়ে এসেছিল। তপনের কাছে অন্য কিছু লেখার সুযোগ ছিল না, অন্য কিছুতে। এই কারণেই সে হোম টাস্কের খাতায় তার গল্পটি লিখেছিল। যার জন্য হা করে বসে রয়েছে তপন। কিসের জন্য হা করে তপন বসে রয়েছিল? দেখো, তপনের বহুদিনের আশা তার যে লেখাটি, সে লেখাটি ছাপার অক্ষরে সে দেখবে, এবং সেই ছাপার অক্ষরে দেখবার জন্য তপন হা করে বসেছিল। তবু লিখছে, লুকিয়ে লিখছে। তপন কেন লুকিয়ে লিখছিল? দেখো, তপনের বাড়িতে নাম পড়ে গিয়েছিল কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক। সবাই যেন তপনকে ঠাট্টা করতেই ব্যস্ত ছিল সবসময়। এই কারণেই কেউ যাতে তাকে ঠাট্টা আর না করতে পারে, এই কারণেই তপন লুকিয়ে চুরিয়ে লিখছিল। ওরকম একটি মেশো থাকা তো মন্দ নয়। কে কাকে এ কথাটি বলেছিল? তপনের মেজ কাকু তপনকে এ কথাটি বলেছিল, কারণ তপনের লেখাটি মেশো একটু কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত করে দিয়েছিলেন। মেশো এটি কাজটি যে করেছিলেন, সেই কাজটির কারণে তার মেজ কাকু কিছুটা ঈর্ষাবশত এই কথাটি বলেছিলেন। তোর পেটে পেটে এত, এই কথাটি কে কাকে বলেছিল? তোর পেটে পেটে এত, এই কথাটি তপনের মা তপনকে বলেছিল যখন তার মেশো সন্ধ্যাতারা পত্রিকাটি নিয়ে এসে সকলকে দেখিয়েছিল। তার মা সেই লেখাটি দেখে বা শুনে লোকমুখে অভিভূত হয়ে তপনকে এই কথাটি বলেছিল। দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল? দেখো, দুঃখের মুহূর্তে তপন সংকল্প করেছিল যে পরবর্তীতে যদি কখনো সে গল্প ছাপাতে দেয়, সে নিজে গিয়ে গল্প ছাপাতে দিবে। সেখানে প্রয়োজনে তার গল্প ছাপা হোক অথবা না হোক। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন বইটা ফেলে রেখে কোথায় চলে গিয়েছিল? তপন বইটা ফেলে রেখে ছাদে চলে গিয়েছিল। সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে কি নাম লেখা ছিল? সন্ধ্যাতারার পত্রিকার সূচিপত্রে নাম লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায়। তাহলে তপনের টাইটেল কি বলতো? তপনের টাইটেল হলো রায়। এগুলো তো কিছু ছোট গল্প, ছোট ছোট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের অনেকেরই সমাস নিয়ে হয়তোবা সমস্যা থাকতেই পারে। আমি জ্ঞানচক্ষু গল্প থেকে কয়েকটি সমাস এখন তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, মন দিয়ে শুনবে, হয়তো তোমাদের কিছুটা কাজেও লাগতে পারে। প্রথম সমাস হলো মেসো মশাই। যিনি মেসো তিনি মশাই, এটি কর্মধারয় সমাস। ছোট মাসি, ছোট যে মাসি, এটি কর্মধারয় সমাস। ঘটা পটা, ঘটা ও পটা দ্বন্দ্ব সমাস। ছোট মামা, ছোট যে মামা, এটি কর্মধারয় সমাস। জ্ঞান চক্ষু, জ্ঞান রূপ চক্ষু, এটি রূপক কর্মধারয় সমাস। উল্টো পাল্টা, উল্টো ও পাল্টা, এটি দ্বন্দ্ব সমাস। দিবা নিদ্রা, এটি হবে দিবাকালীন নিদ্রা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ছেলে মেয়ে, রাজা রানী, দুটো একই সমাস। ছেলে ও মেয়ে, রাজা ও রানী,
দুটোই দ্বন্দ্ব সমাস। দুপুরবেলা, দুপুরকালীন বেলা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠাট্টা তামাশা, ঠাট্টা ও তামাশা দ্বন্দ্ব সমাস। লেখক মেশো, যিনি লেখক তিনি মেশো, এটি কর্মধারয় সমাস। সন্ধ্যা তারা, সন্ধ্যাকালীন তারা বা সন্ধ্যায় ওঠে যে তারা, এটা মধ্যপদলোপী কর্মধারায়। রীতিমতো, রীতিকে অতিক্রম না করে, এটি হলো অব্যয়ীভাব সমাস। এরপরে আমরা পরবর্তী যে গল্পটি রয়েছে সেই গল্পটির দিকে এগিয়ে যাব। এবার আমরা আলোবাবু নিয়ে আলোচনা করব। দেখো, আলোবাবু গল্পটি এর আগেও আমি প্রচুর বার আলোচনা করেছি, আমার প্লেলিস্টে ঢুকে তোমরা পেয়ে যাবে সেখানে। এই আলোবাবুর রচনাটিতে আমরা দেখতে পাই সেখানে আলো নামক একটি বাবু রয়েছে, মানে আলোবাবু, যার প্রচুর দয়া মায়া মমতা ইত্যাদি রয়েছে, কিন্তু আর্থিক অভাব অনটনের জন্য তিনি কিছুই করে উঠতে পারেননি। একদিন লেখকের কাছে, আমাদের যে লেখক ছিল বা কথক, তিনি একজন ডাক্তার ছিলেন, তার কাছে একটি পাখির ছানা তিনি নিয়ে গিয়েছিলেন সেটি চিকিৎসা করানোর জন্য, এবং সেই পাখির ছানাটিকে ঠিক করে তিনি কিছুদিন রেখে ছেড়ে দিবেন, কারণ পোষার মতো তার সামর্থ্য ছিল না, তার টাকা পয়সার একটু অভাব রয়েছে। তিনি অবিনাশ বাবুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। লেখক তাকে একটি কাজও দিয়েছিলেন, সিভিল সার্জনের সাথে কথা বলে তাকে ঘা পরিষ্কার করার, মানে প্রবেশনার ড্রেসারের কাজ দিয়েছিলেন। কিন্তু আলোবাবু সেই কাজটি অনেক দিন ধরে করতে পারেনি, মানে 1 মাসের মতো করেছিল হয়তো। একটি রোগীর কথা মতো তার পায়ে একটি ঘা হয়েছিল, সেই ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার ফলে তার চাকরিটা সেখান থেকে চলে যায়। তারপর অবিনাশবাবুর বাড়িতেও তার বেশি দিন স্থায়িত্ব হয়নি, কারণ তিনি তার ছোট ছেলেকে এক কোলে নিয়ে আর কুকুরকে এক কোলে নিয়েছিলেন। একবার কুকুরের মুখে চুমু দিয়ে ছোট ছেলের মুখে চুমু দিচ্ছিলেন, যেটি তার স্ত্রী দেখে নিয়েছিল, অবিনাশবাবুর স্ত্রী, যার ফলে তার সেই স্থানটিও হারাতে হয়। তারপর আলোবাবুর স্থান হয়েছিল শেষে লেখকের বা ডাক্তারবাবুর বাড়িতে। সেখানে তিনি ভালোই ছিলেন। একবার রামবাবুর মানে গরুর বাচ্চা হয়েছিল, সেটি দেখতে গিয়ে তার ঘড়িতে দম দিতে তিনি ভুলে গিয়েছিলেন, দৌড়ে দৌড়ে আসছিলেন। তার একমাত্র সম্বল ছিল সেই ঘড়িটি। সেই ঘড়িটিতে এমন ভাবে দম দিচ্ছিলেন যেন তিনি পূজা করতে বসেছেন, এবং লেখক বা কথক চুপিসারে সেই দম দেওয়ার ঘটনাটি দেখে নিয়েছিলেন। তার কিছুদিনের মাথায় আলোবাবুর কাছ থেকে তার ঘড়িটি চুরি হয়ে যায় তার অলক্ষ্যে, এবং এই বেদনাটি আলোবাবু সহ্য করতে না পারায় তিনি কিন্তু পাগল হয়ে যান এবং তারস্বরে বা গলা ছেড়ে তিনি গান করতে থাকেন। অবশেষে সে পাগলা গারদে তার স্থান হয়। আমি বিভিন্নভাবে শর্টে বলার চেষ্টা করলাম, এর থেকে শর্টে আর হয় না। তোমরা একটু ভালোভাবে আলোচনাটি দেখে নেবে, প্লেলিস্টে রয়েছে আমার। এবার আমি 2-1টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আলোবাবুর ডাক নাম কি ছিল? আলোবাবুর ডাক নাম ছিল আলু বাবু। আলোবাবুর গায়ের চেহারা কেমন ছিল? আলোবাবুর গায়ের চেহারা ছিল কুচকুচে কালো। আলোবাবুর মাথার চুল কেমন ছিল? আলোবাবুর মাথার চুল ছিল বাবরি ছাট বা বাবরি চুল। আলোবাবুর মুখটি কেমন ছিল? আলোবাবুর মুখটি ছিল বেগুন পোড়ার মতো। আলোবাবুর গলায় কি ছিল? আলোবাবুর গলায় ছিল তুলসীর মালা, যদিও সেটি কালো হয়ে গিয়েছিল। আলোবাবুর গোঁফ দাড়িগুলো কেমন ছিল? আলোবাবুর গোঁফ দাড়ি ইত্যাদি ছিল কুচকুচে কালো। আলোবাবুর গায়ের চাদরের রং কি ছিল? আলোবাবুর গায়ের চাদরের রং ছিল ধবধবে সাদা। আচ্ছা, আলোবাবু কি পায়ে জুতো পরতেন? উত্তর হবে না, আলোবাবু পায়ে জুতো পরতেন না। লেখকের সাথে দেখা করতে আসার সময় আলোবাবুর হাতে কি ছিল? দেখো, লেখকের সাথে দেখা করতে আসার সময় আলোবাবুর হাতে ছিল ছোট একটি থলি। সেই থলিতে কি ছিল বলতো? সেই থলিতে ছিল একটি পাখির ছানা, মানে আহত পাখির ছানা। সেই পাখির ছানার পায়ে আমাদের কথক বা লেখক কি লাগিয়ে দিয়েছিল? সেই কথক বা লেখক পাখির ছানার পায়ে টিংচার আয়োডিন
লাগিয়ে দিয়েছিল। আলোবাবু কেন বিয়ে করেননি? কারণ তার বিয়ে করে যে স্ত্রীকে যে তিনি পুষবেন সেই সামর্থ্য তার ছিল না, মানে তার টাকা পয়সার অভাব ছিল, সেই কারণে আলোবাবু বিয়ে করেননি। অবিনাশ বাবুর পেশা কি ছিল? দেখো, অবিনাশ বাবুর পেশা ছিল তিনি সেখানকার বা সেই এলাকার একজন নামজাদা উকিল ছিলেন। অবিনাশ বাবু আলোবাবুর কে হন? অবিনাশ বাবু আলোবাবুর ভাগ্নির বন্ধুর শ্বশুর হন। আলোবাবু যে কুকুরটির পরিচর্যা করছিলেন সেই কুকুরটি কার ছিল? আলোবাবু যে কুকুরটির পরিচর্যা করছিলেন সেই কুকুরটি ছিল অবিনাশ বাবুর বড় ছেলে বিনুর। অবিনাশ বাবুর কয় ছেলে? অবিনাশ বাবুর 2 ছেলে, বিনু ও টিনু। অবিনাশ বাবুর বড় ছেলের বয়স কত? অবিনাশ বাবুর বড় ছেলের বয়স হলো 10 বছর। একসঙ্গে কলেজে পড়েছিলুম। কে কার সঙ্গে কলেজে পড়েছিল? আমাদের কথক বা লেখক সিভিল সার্জনের সঙ্গে একসাথে কলেজে পড়েছিলেন। আলোবাবু যে চাকরিতে ঢুকেছিলেন সেখানে তার বেতন বৃদ্ধির শর্ত কি ছিল? সেখানে বেতন বৃদ্ধির শর্ত ছিল যদি তিনি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে তার বেতন বৃদ্ধি হবে। আলোবাবুর সেই প্রফেশনাল ড্রেসারের চাকরিটি চলে গিয়েছিল কেন? আলোবাবু একজন রোগীর কথা মতো তার ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিল বলে তার চাকরিটি চলে গিয়েছিল। আলোবাবু প্রফেশনাল ড্রেসারের কাজটি কতদিন করেছিলেন? আলোবাবু প্রফেশনাল ড্রেসারের কাজটি মাত্র 1 মাস করেছিলেন। অবিনাশ বাবুর বাড়ি থেকে আলোবাবুকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কেন? অবিনাশ বাবুর বাড়ি থেকে আলোবাবুকে তার স্ত্রী তাড়িয়ে দিয়েছিল একটি মাত্র কারণে, সেটি হলো তার ছোট ছেলেকে একবার চুমু খাচ্ছিলেন, সেই মুখেই কুকুরের বাচ্চাটিকে চুমু খাচ্ছিলেন। এটি কোনো মা সহ্য করতে পারবে না, তাই তাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আলোবাবু কখন গুনগুন করে গান গাইছিলেন? আলোবাবু একদিন সন্ধ্যাবেলা গুনগুন করে গান গাইছিলেন। আলোবাবু কি বাজিয়ে গুনগুন করে গান গাইছিলেন? আলোবাবু সোলার হেড বাজিয়ে গুনগুন করে গান গাইছিলেন। আলোবাবু এখন কেন ডুগি তবলা আর বাজান না? দেখো, আলোবাবুর একসময় ডুগি তবলা ছিল, কিন্তু অভাবের তাড়নায় তিনি ডুগি তবলা বেচে দিয়েছিলেন বলে তিনি এখন আর ডুগি তবলা বাজান না। আলোবাবু কি জন্য ছুটতে ছুটতে এসেছিল? দেখো, 10টা বেজে গিয়েছিল, আলোবাবু তার ঘড়িতে দম দিতে পারেননি বলে তিনি ছুটতে ছুটতে এসেছিলেন। আলোবাবু কোথা থেকে ছুটতে ছুটতে এসেছিলেন? আলোবাবু রামবাবুর গায়ের বাচ্চা দেখতে গেছিলেন, সেখান থেকে ছুটতে ছুটতে বাসায় এসেছিলেন। আলোবাবু জোরে জোরে গান গাইছিলেন কেন? আলোবাবুর প্রিয় শখের ঘড়িটা চুরি হয়ে যাবার জন্য আলোবাবু তারস্বরে বা জোরে জোরে গান গাইছিলেন। আলোবাবু জোরে জোরে বা তারস্বরে কি গান গাইছিলেন? আলোবাবু গান গাইছিলেন আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। শেষ প্রশ্ন বলি, আলোবাবুর পরিশেষে কোথায় স্থান হয়? আলোবাবুর পরিশেষে স্থান হয়েছিল পাগলা গারদে। এবার 2-1টি সমাস নিয়ে আলোচনা করব যেটি শুধুমাত্র আলোবাবু থেকে গৃহীত হয়েছে, বা আলোবাবুর 2-1টি সমাস আমরা আলোচনা করব। প্রথম সমাস হলো বেগুন পোড়া। উত্তর হবে বেগুন যে পোড়া, কর্মধারয় সমাস। পরবর্তী সমাস হলো আলো বাবু। দেখো, এটি হবে যিনি আলো তিনি বাবু, কর্মধারয় সমাস। গান বাজনা, গান ও বাজনা, দ্বন্দ্ব সমাস। গোফ দাড়ি, গোফ ও দাড়ি, দ্বন্দ্ব সমাস। চাকরি বাকরি, চাকরি ও বাকরি, দ্বন্দ্ব সমাস। শুষ্ক মুখে, শুষ্ক যে মুখে, এটি হবে কর্মধারয় সমাস। দূর সম্পর্ক, দূর যে সম্পর্ক, কর্মধারয় সমাস। ভদ্রলোক, ভদ্র যে লোক, কর্মধারয় সমাস। শিশু পুত্র, শিশু যে পুত্র, কর্মধারয় সমাস। পাখি পেশেন্ট, পাখি রূপ পেশেন্ট, এটি রূপক কর্মধারয় সমাস। ডুগি তবলা,
ডুগি ও তবলা, এটি দ্বন্দ্ব সমাস। এরপর আমরা পরবর্তী যে গল্পটি রয়েছে সেই গল্পটির দিকে এগিয়ে যাব। এবার আমরা পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল যে গল্পটি রয়েছে সেই অদল বদল গল্পটি নিয়ে আলোচনা করব। দেখো, এই অদল বদল গল্পটি ঈশাপ ও অমৃতকে ঘিরে রচনা করা হয়েছে। এখানে আরো দু একটি ক্যারেক্টার রয়েছে, কালিয়া রয়েছে, বাহালি বৌদি রয়েছে এবং হাসান পাঠান রয়েছে। এই গল্পটি আমরা দেখতে পাই দুজন অভিন্ন হৃদয় বন্ধুর কাহিনী, অমৃত এবং ঈশাপ, একজন হিন্দু এবং একজন মুসলিম হলে পরেও তারা দুজন খুব সুন্দর বন্ধু ছিলেন এবং তারা দুজন যা করত একই রকম করত। ঈশাপ একবার একটি জামা কিনেছিল, সেটি তার প্রয়োজনের জন্য কিনেছিল, কিন্তু সেই জামা যেহেতু সে কিনেছিল, অমৃতরও ইচ্ছা সেও ঈশাপের মতো একটি জামা কিনবে। আর ঈশাপের শুধুমাত্র বাবা ছিল, অমৃতর কিন্তু বাবা ছাড়াও মা ছিল এবং ভাই বোনেরাও ছিল। তো অমৃতর মায়ের কাছে প্রচুর জেদাজেদি করেও সে কিন্তু জামা প্রথম অবস্থায় পায়নি, কিন্তু শেষ পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, ঈশাপদের বাড়িতে গোয়াল ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারপরে বাধ্য হয়ে তার মা তাকে জামা দিয়েছিল। তো সেই জামা পরে তারা হোলির দিন বের হয়েছিল। সেখানে কালিয়ার খপ্পরে পড়ে বা কালিয়ার কাছে ধরা পড়ে তারা কুস্তি লড়তে চায়নি প্রথমে, কিন্তু কালিয়া জোর করে তাদের কুস্তি লড়াতে বাধ্য করেছিল এবং সেই কুস্তি লড়তে গিয়ে মানে কালিয়ার সাথে তার জামাটি কিন্তু ছিঁড়ে যায় এবং এই জামাটি যখন ছিঁড়ে যায় ঈশাপের, সেই ঈশাপের জামাটি অমৃত পরে নিয়েছিল এবং অমৃতর জামাটি ঈশাপ পরে নিয়েছিল। কারণ অমৃতর বক্তব্য ছিল যে তোকে তোর বাবা মারবে, কিন্তু আমাকে যদি বাবা মারতেও যায়, আমাকে বাঁচানোর জন্য আমার মা রয়েছে। এবং এই ঘটনাটি ঈশাপের বাবা হাসান পাঠান দেখে নিয়েছিল এবং তখন তার মনে একটি অত্যন্ত স্নেহ ভাব অমৃতের জন্য জন্মায় এবং পরবর্তীতে সে দুজনকেই আগলে ধরে এবং এই কথাটা পরে প্রধান পর্যন্ত চলে যায় এবং তখন গ্রামের যে প্রধান তাদের দুজনের নাম দিয়ে দেয়, একজনের নাম দেয় অদল, একজনের নাম দেয় বদল। এটি একটি খুব সাধারণ ঘটনা, সাধারণ একটি গল্প, তেমন কোনো মানে একটু ঘুর প্যাচ নাই, একদম সরল সাধাসিধে গল্প। এবার আমরা এই গল্পটির যে দু একটি প্রশ্ন সেই প্রশ্ন দেখে নেব। অদল বদল গল্পটি কোন সময়ের পরিপ্রেক্ষিতে লেখা? দেখো, অদল বদল গল্পটি হোলির দিনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। ছেলেরা কোথায় জড়ো হয়ে ধুলো ছুড়াছুড়ি খেলছিল? ছেলেরা একটি নিম গাছের তলায় জড়ো হয়ে ধুলো ছুড়াছুড়ি খেলছিল। অমৃত ও ঈশাপের বাবা পেশায় কি ছিল? দেখো, দুজনের বাবাই পেশায় ছিল চাষি। সাময়িক আপদে বিপদে অমৃত এবং ঈশাপের বাবা কিভাবে তাদের টাকা কিভাবে টাকা জোগাড় করতেন? দেখো, সাময়িক আপদে বিপদে দুজনেই কিন্তু সুদে ধার নিয়ে টাকা জোগাড় করতেন। অমৃত ও ঈশাপ দুই বন্ধু মিলে কোথায় এসে বসেছিল? অমৃত ও ঈশাপ দুই বন্ধু মিলে ফুটপাতের ধারে এসে বসেছিল। দলের একটি ছেলে কাদের দুজনকে কুস্তি লড়ার প্রস্তাব দিয়েছিল? দলের একটি ছেলে অমৃত ও ঈশাপকে কুস্তি লড়ার প্রস্তাব দিয়েছিল। দুজনকে কুস্তি লড়ার প্রস্তাব দিলেও কে কুস্তি লড়তে অস্বীকার করেছিল? দেখো, অমৃত কুস্তি লড়তে অস্বীকার করেছিল। অমৃত কেন কুস্তি লড়তে অস্বীকার করেছিল? দেখো, অমৃত এবং ঈশাপের নতুন জামা ছিল, আর তাছাড়াও অমৃতর বিশ্বাস ছিল যে নতুন জামা যদি ছিঁড়ে যায়, যদি নোংরা হয়ে যায়, তাহলে তার মা তাকে ঠ্যাঙাবে। এই কারণেই অমৃত কুস্তি লড়তে অস্বীকার করেছিল। সেই যে ছেলের দল ছিল, সেই ছেলের দলের মধ্যে একটি ছেলের নাম বলো তো। ছেলের দলের মধ্যে একটি ছেলের নাম হলো কালিয়া। এই কালিয়া অমৃতকে কুস্তি লড়তে কোথায় নিয়ে এসেছিল? কালিয়া অমৃতকে কুস্তি লড়তে খোলা মাঠে নিয়ে এসেছিল। ঈশাপের মেজাজ চড়ে গিয়েছিল কেন? দেখো, ঈশাপের মেজাজ চড়ে গিয়েছিল এই কারণে যে অমৃতকে কালিয়া ছুঁড়ে ফেলে দিয়েছিল
এবং যেহেতু বন্ধুর উপর অত্যাচার করেছিল তাই ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। ইসাব ও কালিয়ার কুস্তি যে হয়েছিল সেখানে কে জিতেছিল? ইসাব ও কালিয়ার যে কুস্তি হয়েছিল সেখানে ইসাব জিতেছিল। ইসাব কিভাবে কালিয়াকে ফেলে দিয়েছিল? ইসাব একটা ল্যাং মেরেছিল এবং কালিয়া সেই ল্যাং খেয়ে ব্যাঙের মতো উল্টে পড়ে গিয়েছিল। কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের কি ক্ষতি হয়েছিল? কালিয়ার সাথে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেটটা সামান্য ছিঁড়ে গিয়েছিল। অমৃতর মাথায় হঠাৎ করে কি বুদ্ধি খেলে গেল? অমৃতর মাথায় হঠাৎ করে জামা অদল বদল করার বুদ্ধি খেলে গিয়েছিল। অমৃতর বুক ভয়ে ঢিপ ঢিপ করছিল কেন? অমৃত ও ইসাব যে জামা অদল বদল করেছিল সেই কাণ্ড কারখানাটি কেউ দেখে ফেলেনি তো? এই সন্দেহ নিয়েই অমৃতর বুক ঢিপ ঢিপ করছিল। অমৃতর মা সেই ছেঁড়া জামাটি নিয়ে কি করেছিলেন? অমৃতর মা সেই ছেঁড়া জামাটি নিয়ে সূচ এবং সুতো দিয়ে রিফু করে দিয়েছিলেন। অমৃত ও ইসাব হাত ধরাধরি করে কোথায় গিয়েছিল? অমৃত ও ইসাব হাত ধরাধরি করে হোলির দিনে বুড়ির বাড়ি পুরানো দেখতে গিয়েছিল। ইসাবের বাবা কাকে জড়িয়ে ধরেছিলেন? ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেছিলেন। দেখো, ইসাবের বাবা জাতিতে কি ছিলেন? ইসাবের বাবা জাতিতে ছিলেন পাঠান। ইসাবের বাবা আবেগ ভরা গলায় কি বলেছিলেন? ইসাবের বাবা আবেগ ভরা গলায় বাহালি বৌদিকে বলেছিলেন, অমৃতর মতো ছেলে যদি তিনি পান তাহলে 21 জনকেও তিনি পালন করতে পারবেন। অমৃতর মা ইসাবের বাবাকে কি বলে সম্বোধন করেছিলেন? অমৃতর মা ইসাবের বাবাকে হাসান ভাই বলে সম্বোধন করেছিলেন। অমৃতর মায়ের নাম কি ছিল? অমৃতর মায়ের নাম ছিল বাহালি এবং ইসাবের বাবা তাকে বাহালি বৌদি বলে ডাকতেন। গ্রাম প্রধান কি ঘোষণা করেছিলেন? গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন, আজ থেকে আমরা অমৃত ও ইসাবকে অদল এবং বদল বলে ডাকবো। এটা ছিল প্রশ্ন উত্তর পর্ব। এবার আমরা সমাস নিয়ে একটু আলোচনা করব। নিম গাছ। দেখো, নিম নামক গাছ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বিপদে আপদে, বিপদে ও আপদে দ্বন্দ্ব সমাস। বাবা মা, বাবা ও মা দ্বন্দ্ব সমাস। গোয়াল ঘর, গোয়াল নামক ঘর মধ্যপদলোপী কর্মধারায়। পিছ পা, পিছন যে পা, এটি একটি কর্মধারায় সমাস। গ্রাম প্রধান, গ্রামের যে প্রধান মধ্যপদলোপী কর্মধারায়। ছেলে ছোকরা, ছেলে ও ছোকরা দ্বন্দ্ব সমাস। অদল বদল, অদল ও বদল দ্বন্দ্ব সমাস। বাহালি বৌদি, বাহালি নামক বৌদি মধ্যপদলোপী কর্মধারয়। সাজগোজ, সাজ ও গোজ দ্বন্দ্ব সমাস। পাড়াপড়শি, পাড়া ও পড়শি দ্বন্দ্ব সমাস। জামা কাপড়, জামা ও কাপড় দ্বন্দ্ব সমাস। এবার আমরা শেষ যে অধ্যায়টি রয়েছে গদ্য থেকে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। বহুরূপী সুবোধ ঘোষের লেখা এই বহুরূপী গল্পটিতে আমরা দেখতে পাই হরিদা চরিত্রটিকে। এছাড়াও এই চরিত্র হরিদা চরিত্রের পাশাপাশি আমরা ভবতোষ, অনাদি, আমাদের গল্পকথক, জগদীশ বাবু ইত্যাদি বিভিন্ন যে চরিত্র রয়েছে সেই চরিত্রগুলোকে আমরা পেয়ে থাকি। এই গল্পটিতে আমরা দেখতে পাই হরিদা বিভিন্ন সাজ সেজে তার জীবন চালায় এবং হরিদার এই একঘেয়েমি কাজ করতে ভীষণ রকম অসুবিধা। সে যে কোনো একটা বেহারার কাজ বা চায়ের দোকানে বা যে কোনো অফিসের কাজ সে পেয়েই যেত, কিন্তু ওই যে একঘেয়েমি কাজ এটি করতে তার কিন্তু ভীষণ অসুবিধা। সে কখনো পুলিশ সাজে, কখনো কাপালিক সাজে, কখনো পুরোহিত সাজে, কখনো পাগল সাজে, কখনো বাইজি সাজে ইত্যাদি বিভিন্ন সাজ সেজে সে তার জীবিকা নির্বাহ করে। এক এক দিন পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকে, কখনো বা পাগল সেজে চকের বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো এইভাবে তার ওই 25 পয়সা 50 পয়সা আটানা এরকম তার কামাই হয় এবং সেটি দিয়েই সে সপ্তাহ চালিয়ে দেয়। এই জন্য কখনো কখনো তার হাঁড়িতে শুধু জলই ফোটে, সেখানে কিন্তু চাল আর ফোটে না। একবার
এই ভবত সোনাদি যারা আছে তারা জগদীশ বাবুর বাড়িতে একটি সন্ন্যাসীর গল্প করলে হরিদা বলেছিল তোরা ওখানে আসিস জগদীশ বাবুর বাড়িতে, আমি একটি চমকপ্রদ খেলা দেখাবো তোদের। তো তারা যথারীতি স্পোর্টের চাঁদা তুলতে গিয়েছিল। হরিদা সেই সময় করেছিল কি, একটি বিরাগীর বেশ ধরে এসেছিল, যেটি তারা কিন্তু বুঝতেই পারেনি ভবত সোনাদি ইত্যাদিরা। সেই বিরাগীর চোখ থেকে যে একটি উজ্জ্বল, যে একটি মানে জ্যোতি বেরিয়েছিল, সেটি কেউ ধরতেই পারেনি যে এটা হরিদা হতে পারে। জগদীশ বাবু তাকে 101 টাকা দক্ষিণা দিয়েছিল, কিন্তু হরিদা সেই টাকাটা গ্রহণ করেনি, কারণ সে বিরাগীর সাজে ছিল, এবং বিরাগীর সাজে যদি সে টাকা পয়সা নেয় তাহলে তার ধর্ম নষ্ট হয়। এবং পরবর্তীতে সেটি ধরা পড়ে ভবত সোনাদির কাছে, যে তারা বলল হরিদা আপনি এটা কি করলেন, আপনি নিলেন না কেন? বললো ওর বোকা, যদি আমি নেই তাহলে বিরাগীর এই যে রূপের অসম্মান করা হবে, পরবর্তীতে গিয়ে আমি বকশিসটা নিয়ে আসবো। তো বলছে বকশিস আর কতই বা দেবে, 8 আনা। বলছে একটা বহুরূপীর আর এর থেকে বেশি পাওনা কি হতে পারে। শর্টে বললাম, আরো অনেক বড় রয়েছে, আমার প্লে লিস্টে ঢুকে সব তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের চাহিদা মতো, চাহিদা অনুযায়ী সমস্ত কিছু দেখে নেবে, প্লে লিস্টে সব আছে। এবার আমি এখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদের সামনে এখন আলোচনা করব। শুনছেন হরিদা কি কাণ্ড হয়েছে? এখানে কোন কাণ্ডের কথা বলা হয়েছে? দেখো, যে কাণ্ডটির কথা বলা হয়েছে সেটি হলো জগদীশ বাবুর বাড়িতে একটি সন্ন্যাসী এসেছিল। সেই সন্ন্যাসীটি হিমালয়ের গুহাতে থাকেন, বছরে নাকি একটি হর্তুকি খেয়েই তিনি জীবনযাপন করেন। এই কাণ্ডটির কথাই এখানে বলা হয়েছে। সন্ন্যাসী কতদিন জগদীশ বাবুর বাড়িতে ছিলেন? সন্ন্যাসী মাত্র 7 দিন জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। ভয়ানক দুর্লভ জিনিসটি কি ছিল? সন্ন্যাসীর পায়ের ধুলো, সেটি ছিল ভয়ানক দুর্লভ জিনিস। জগদীশ বাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন? দেখো, জগদীশ বাবু একটি কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরেছিল, এবং সেই সুযোগেই জগদীশ বাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। জগদীশ বাবু সন্ন্যাসীকে কত টাকা দিয়েছিলেন? জগদীশ বাবু সন্ন্যাসীকে 100 টাকা দিয়েছিলেন। হরিদাকে কত দিয়েছিলেন? 101 টাকা। এটি কিন্তু কনফিউশনমূলক, মনে রাখবে। হরিদার বাসা কোথায়? দেখো, শহরের সবচেয়ে সরু গলিটার মধ্যে হরিদার বাসা ছিল। হরিদার ভয়ানক আপত্তি কিসে? একঘেয়ে কাজ করে যাওয়াতে হরিদার ভয়ানক আপত্তি ছিল। হরিদাকে যারা বহুরূপী বেশে চিনতে পারে তারা কি করে? দেখো, যারা হরিদাকে বহুরূপী বেশে চিনতে পারে, কেউ কেউ বিরক্ত হয়, আবার কেউ কেউ খুশি হয়ে কিছু পয়সা দান করেন। হরিদা পাগল সেজে কোথায় গিয়েছিল? হরিদা পাগল সেজে চকের বাস স্ট্যান্ডে উপস্থিত হয়েছিল। হরিদাকে পাগল রূপে কে চিনতে পেরেছিল? হরিদাকে পাগল রূপে বাস স্ট্যান্ডের বাসের ড্রাইভার কাশীনাথ চিনতে পেরেছিল। হরিদা যে বাইজি সেজেছিল সেটি কারা কারা চিনতে পেরেছিল? হরিদা যে বাইজি সেজেছিল সেই বাইজি রূপে দোকানদারেরা চিনতে পেরেছিল। হরিদার বাইজি রূপে তার হাতে কি ছিল? হরিদার বাইজির সাজে তার হাতে ছিল ফুল সাজি। হরিদা পুলিশ সেজে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে গিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, হরিদা কার কাছ থেকে দয়ালবাবুর লিচু বাগানে ঘুষ নিয়েছিল? হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে দয়ালবাবুর বাগানে ঘুষ নিয়েছিল। কত ঘুষ নিয়েছিল? 8 আনা ঘুষ নিয়েছিল। সারাদিনে বহুরূপী বেশে হরিদার আয় কত হতো? দেখো, সারাদিনে বহুরূপী বেশে হরিদার আয় হতো 2 থেকে 3 টাকার মতো। এবার মারিত হাতি লুটিত ভান্ডার, এখানে হাতি কাকে বলা হয়েছে? এখানে হাতি বলা হয়েছে জগদীশ বাবুকে। জগদীশ বাবু কেমন মানুষ ছিলেন? জগদীশ বাবু ছিলেন ভীষণ ধনী কিন্তু কৃপণ। তার সম্পত্তির পরিমাণ কত বলতো? তার সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। জগদীশ বাবুর বাড়িতে ছেলেরা কি জন্য যাবে? জগদীশ বাবুর বাড়িতে ছেলের দল স্পোর্টের চাঁদা নিতে যাবে। জগদীশ বাবুর চেহারা কেমন ছিল? জগদীশ বাবুর চেহারা ছিল সৌম্য, শান্ত, সাদা মাথা, সাদা দাড়ি, একজন জ্ঞানী পুরুষ। জগদীশ বাবুর বাড়িতে হরিদা কি সেজে গিয়েছিল?
বিরাগী সেজে গিয়েছিল। জগদীশবাবু বিরাগীকে কি বলে সম্বোধন করেছিল? মহারাজ বলে সম্বোধন করেছিল। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। কি ছিল? রাগ নামক একটি রিপুর কথা এখানে বলা হয়েছে। জগদীশবাবুর বাড়িতে হরিদা কি খেয়েছিল? জগদীশবাবুর বাড়িতে হরিদা এক গ্লাস ঠান্ডা জল খেয়েছিল। পরম সুখ কি বলতো? সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই পরম সুখ বলা হয়। ওসব হলো সুন্দর সুন্দর মন্ত্রণা। এই সুন্দর সুন্দর মন্ত্রণা কি? ধন, জন, যৌবন ইত্যাদি হলো সুন্দর সুন্দর মন্ত্রণা। তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। কিসে ঢং নষ্ট হয়ে যায়? দেখো, বিরাগী বেশে যদি টাকা নিত তাহলে তার ঢং নষ্ট হয়ে যেত। হরিদা জগদীশবাবুর কাছে গেলে বকশিস কত দেবে বলে মনে করেছে? হরিদারকে বকশিস জগদীশবাবু মাত্র 8 আনা দেবে বলে মনে করেছে। এবার আমরা এর যে সমাসগুলো রয়েছে সেই সমাসগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম সমাস হলো মাস্টার মশাই। যিনি মাস্টার তিনি মশাই, এটি হলো কর্মধারয় সমাস। পূর্ব জন্ম, পূর্ব যে জন্ম, কর্মধারয় সমাস। জগদীশ বাবু, যিনি জগদীশ তিনি বাবু, কর্মধারয় সমাস। হরিদা, হরি নামক দা, মধ্যপদলোপী, কর্মধারয় সমাস। বড় মানুষ, বড় নামক মানুষ, এটি কর্মধারয় সমাস। বা বড় যে মানুষ, এটি ভালো হবে, বড় যে মানুষ, কর্মধারয় সমাস। ছদ্মবেশ, ছদ্ম যে বেশ, কর্মধারয় সমাস। অপরূপ, রূপের বিপরীত, অবৈভাব সমাস। দুপুরবেলা, দুপুর নামক বেলা, মধ্যপদলোপী, কর্মধারয়। পরদিন, পরবর্তী যে দিন, কর্মধারয় সমাস। অনুরোধ, রোধের পশ্চাৎ, অবৈভাব সমাস। দেখো, এগুলো হলো আমাদের বহুরূপী থেকে সমাস। আমি এই ভিডিওটা এই পর্যন্তই বানাচ্ছি। প্রথম যে 4টি বা তোমাদের মোট যে 4টি গদ্য ছিল সেই 4টি গদ্য থেকে আমি একটি ভিডিও বানালাম, মানে ম্যারাথন ক্লাস। এরপরে আমি 4টি কবিতা থেকে একটি ভিডিও বানাবো, আর 3টি যে গল্পগুচ্ছ রয়েছে সেখান থেকেও একটি ভিডিও বানাবো। আজ তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কবিতার পর্ব নিয়ে আলোচনা করব।